আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাস 8-এ স্বাগতম জানাচ্ছি। রসায়ন দ্বিতীয় পত্রের এর আগে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলোতে আমরা বয়েলের সূত্র, তারপর চার্লসের সূত্র সম্পর্কে আমরা পড়েছি এবং সেই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছি, কিছু বাড়ির কাজও ছিল। আজকে আমরা চার্লসের সূত্রের অনুসিদ্ধান্তটা পড়ব এবং সেই অনুসিদ্ধান্ত থেকে কি কি ধরনের গাণিতিক সমস্যা আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। এবং সেই সাথে আমাদের যেহেতু দুইটা রাইটার এর বই ফলো করতে হবে, তোমাদেরকে আমি সাজেস্ট করেছিলাম যে আমরা কম করে হলেও দুইজন রাইটারের বই আমরা অবশ্যই ফলো করব। তো চার্লসের সূত্রের ক্ষেত্রে যেটা দেখা যায়, অক্ষরপত্রের বইয়ে চার্লসের সূত্রটাকে এবং গ্যা-লুসাকের যে সূত্রটা আছে, চাপীয় সূত্র, এই দুটাকে একসাথে করে চার্লসের সূত্রই বলা হয়েছে। কিন্তু হাজারিনাগের বইয়ে তোমরা দেখবে চার্লসের সূত্র আলাদা এবং সেই সাথে গ্যা-লুসাকের যে চাপীয় সূত্রটা ছিল সেটাও আলাদা, এবং দুইটা সূত্রের দুইটা আলাদা সমীকরণ রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু আরেকটা বইয়ে গ্যা-লুসাকের সূত্রটাকে আলাদাভাবে দেওয়া আছে, এই কারণে আমরা গ্যা-লুসাকের সূত্রটাও একটু দেখব, যাতে এখান থেকে কোনো গাণিতিক সমস্যা আসলে আমরা সেই সমস্যাগুলোর সমাধান করতে পারি। তাহলে চলো আজকে চার্লসের সূত্রে যে অনুসিদ্ধান্তটা আছে সেই অনুসিদ্ধান্তের প্রতিপাদনটা দেখি এবং প্রতিপাদন থেকে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। চার্লসের যে সূত্রটা আমরা পড়েছিলাম, সবাই একটু যদি মনে করার চেষ্টা করো, চার্লসের সূত্রটা ছিল স্থির চাপে, অর্থাৎ চাপ পি স্থির থাকবে, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সমানুপাতিক হবে। অর্থাৎ চার্লসের সূত্রটা হচ্ছে ভি সমানুপাত টি, যেখানে পি স্থির থাকবে। আমি যদি দুইটি গ্যাসের ক্ষেত্রে সেই সূত্রটা নিই, সেক্ষেত্রে এমন সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি, সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে, তাহলে আমি যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে V1 ডিভাইডেড T1 ইজিক্যাল টু V2 বাই T2। এটা হলো আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ বলতে পারি। এখন আমরা যদি যে গ্যাসের কথাটা চিন্তা করছি সেটা যদি স্থির চাপে, সেই গ্যাসের আয়তন যদি ভি হয় এবং তাপমাত্রা টি হয় এবং ঘনত্বকে যদি আমরা ছোট হাতের ডি দিয়ে প্রকাশ করি, ডেনসিটি, তাহলে আমরা জানি যে ঘনত্ব সমান হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন। অর্থাৎ সেই গ্যাসের যে ভর থাকবে সেটাকে যদি আয়তন দিয়ে আমরা ভাগ করি, তাহলেই আমরা তার ঘনত্বটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ D1, যদি প্রথম গ্যাসের ক্ষেত্রে আমি চিন্তা করি, D1 ইজিক্যাল টু W ডিভাইডেড V1। ডাব্লিউকে আমরা কখনো 1 দিয়ে কাউন্ট করলাম না বা 2 দিয়ে কাউন্ট করিনি সমীকরণের ক্ষেত্রে, খেয়াল করো, কারণ হচ্ছে গ্যাসের ভরটা সবসময় একই থাকবে, গ্যাসের ভরের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আয়তনটা দুইটা গ্যাসের ক্ষেত্রে আমি এক এক সময় এক একটা আয়তন আমরা নিতে পারবো। তাহলে D1 ইজিক্যাল টু হচ্ছে W ডিভাইডেড V1। এখান থেকে এই সমীকরণটা থেকে V1 এর মান বের করে নিলাম আমরা, V1 ইজিক্যাল টু W ডিভাইডেড D1। ঠিক একইভাবে V2 এর মানটাও বের করে নিতে পারি, V2 ইজিক্যাল টু হচ্ছে W ডিভাইডেড বাই D2। খেয়াল করো, আমরা এই সমীকরণটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়েছিলাম এবং আমরা V1 এবং V2 এর দুটা মান পেয়েছি। ঘনত্বকে আমরা যখন কনসিডারে নিয়ে এসেছি তখন ঘনত্বকে বিবেচনা করে আমরা V1 এবং V2 এর দুইটা মান পেয়েছি। এখন V1 এবং V2 এর যেই দুটা মান আমরা পেলাম, সেটা আমরা দেখো চাইলেই 1 নম্বর সমীকরণে খুব সহজেই বসিয়ে দিতে পারি। অর্থাৎ V1 এর W ডিভাইডেড D1 এবং V2 এর জন্য W ডিভাইডেড D2, এই মানটা এই 1 নম্বর সমীকরণ আমরা একটু বসাই। তাহলে সবাই একটু খাতা কলম নিয়ে নিশ্চয়ই আশা করি বসেছো ক্লাসটা করার জন্য। সবাই একটু আমার সাথে 1 নম্বর সমীকরণে এই মানগুলো এখন বসাবে। এবার দেখো 1 নম্বর সমীকরণে আমি মানগুলো বসিয়েছি। 1 নম্বর সমীকরণে মান কীভাবে বসালাম, V এর জায়গায় আমরা বসালাম W বাই D1 V1 এর জায়গায়, এবং V2 এর জায়গায় বসালাম W বাই D2 এবং বাকি সবগুলো মান আমাদের আগের মতোই আছে এবং সমান চিহ্নের এদিকে কে ধ্রুবক ছিল, সেটাকে নিয়েই আমাদের সমীকরণটা চলতে থাকবে। বা এখন দুই দিকে আমার ডাব্লিউটা কমন আছে, অর্থাৎ ভরটা দুই দিকেই যেহেতু কমন, সে কারণে আমি ভরটাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। উভয় পক্ষ থেকে ডাব্লিউকে আমি বাদ দিয়ে দিলাম বা ভরকে বাদ দিয়ে দিলাম। যেহেতু ভর পরিবর্তনশীল নয়, এই কারণে আমি ভরকে কখনই W1ও দিইনি, W2ও দিইনি, ভর সবসময় ফিক্সড থাকবে।
ডাব্লিউকে যখন সরিয়ে ফেলাম তখন আমার সমীকরণের অবস্থা দাঁড়াচ্ছে 1/d1 ইন্টু t1 ইজিক্যাল টু 1/d2 ইন্টু t2। এই সমীকরণটা যেহেতু 1 আছে, আমি এটাকে কিন্তু চাইলেই d1 ইন্টু t1 ইজিক্যাল টু d2 ইন্টু t2 লিখতে পারি। আমরা শুধুমাত্র এটাকে উল্টিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে ধ্রুবক তো আমাদের সাথে রয়েই গেল। এখন এই 1 এবং 2 যেটা আমি আমার সমীকরণটাকে প্রতিপাদন করার স্বার্থে এনেছিলাম, সেই যে 1 এবং 2কে যদি আমি ভ্যানিশ করে দিই, তাহলে যেটা থাকছে যে ডি এবং টি অর্থাৎ ঘনত্ব এবং তাপমাত্রার যে গুণফলটা, সেটা হচ্ছে সবসময় একটা ধ্রুব সংখ্যা। আমি এরকম একটা লাইনে পৌঁছাতে পারি। তাহলে এখান থেকে আমি এই টিকে যদি সমান চিহ্নের এই দিকে নিয়ে আসি, তাহলে কি করতে হবে? আমাকে তাকে ভাগ দিতে হবে, অর্থাৎ ডি ইজিক্যাল টু কে ইন্টু 1/t। আমি এভাবে লিখতে পারি কিনা সবাই একটু খেয়াল করো। আমরা d1 এবং d2 এর এই সূত্রটাকে সমন্বয় করে আমরা লিখলাম ঘনত্ব গুণ তাপ সমান হচ্ছে ধ্রুব সংখ্যা কে, এবং সেখান থেকে ঘনত্ব সমান আমরা লিখেছি, আমরা টিকে সমান চিহ্নের এই দিকে নিয়ে আসার ফলে আমি টিটাকে ভাগ দিলাম কে ইন্টু 1/t। এবং খেয়াল রাখবে এই সম্পূর্ণ ঘটনাটা ঘটছে স্থির চাপে। এখন আমরা যেহেতু ঘনত্ব সমান কে ইন্টু 1/t, আমরা এই লাইনটা থেকে পরবর্তী লাইনটা এভাবে লিখতে পারি স্থির চাপে। সেক্ষেত্রে সবগুলো সূত্রের ক্ষেত্রে খেয়াল করো, সমানুপাতিক চিহ্নটাকে উঠানোর জন্য আমি সবসময় সমানুপাতিক ধ্রুবক এনেছি। তাহলে সমানুপাতিক চিহ্ন ব্যবহার করার জন্য আমাকে এই সমানুপাতিক ধ্রুবকটাকে আমি উঠিয়ে ফেলতে পারি। বয়েলের সূত্র, চার্লসের যে সূত্রগুলো আমরা পড়েছি, সবগুলো সূত্রতেই প্রথমে আমাদের সমানুপাতিক চিহ্ন ছিল, পরবর্তী লাইনে আমরা সমানুপাতিক চিহ্নটাকে সরিয়ে সেখানে একটা সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করেছি এবং সমান চিহ্ন ব্যবহার করেছি। এখন আমরা যেটা করব, সমানুপাতিক এই ধ্রুবকটাকে উঠিয়ে দিব, উঠিয়ে এবং এখানে সমান চিহ্নের পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করব। তাহলে হচ্ছে ঘনত্ব সমানুপাতিক 1/t, অর্থাৎ ঘনত্বের সাথে তাপমাত্রা যে পরিবর্তনটা হয়ে গেছে সেটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। সবাই একটু লিখবে খাতায়। স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের কেলভিন তাপমাত্রার ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব হ্রাস পায়। তাহলে চার্লসের অনুসিদ্ধান্ত থেকে আমি যে সূত্রটা পেলাম সেটা হচ্ছে স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের কেলভিন তাপমাত্রার ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের ঘনত্ব হ্রাস পাবে। কোনো গ্যাসের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমার ঘনত্বটা হ্রাস পাবে। এটা হচ্ছে চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। এটা কিন্তু সূত্র নয়, সূত্র থেকে অনুসিদ্ধান্ত আমরা কিভাবে পেলাম? আমরা আয়তনের জায়গায় যখন ঘনত্বের মানটা বসালাম তখনই আমরা অনুসিদ্ধান্তটা পেলাম। সেক্ষেত্রে এখানেও আমরা সূত্রটাকে দুই তাপমাত্রায় দুইটা গ্যাসের ঘনত্ব d1 d2 দিয়ে আমরা এই সূত্রটা কিন্তু এখন ভেঙে লিখতে পারি। বয়েলের সূত্র, চার্লসের সূত্রে আমরা যে কাজটা করেছিলাম। তাহলে এই সূত্রটাকে যদি ভেঙে লিখি তাহলে দেখো কিভাবে দেখো ভেঙে লিখলে আমরা ঠিক আগের সূত্রটাতে চলে যেতে পারছি, যেখানে সমানুপাতিক চিহ্নটা ব্যবহার করার আগে যখন সমানুপাতিক ধ্রুবক ছিল তখন আমরা যেভাবে সূত্রটা লিখেছিলাম। এই জায়গায় যদি আমরা d1 এবং t1টা নিয়ে হিসাব করি তাহলে দেখো d1 ইজিক্যাল টু কে ইন্টু 1/t1, আবার d2র ক্ষেত্রে কে ইন্টু 1/t2। তাহলে এই দুইটা সূত্রকে যদি আমি সমন্বয় করি, সমীকরণ 1 আর সমীকরণ 2কে যদি একসাথে করি, তখন আমি সূত্রটা পাচ্ছি t1 ডিভাইডেড t2 ইজিক্যাল টু d2 ডিভাইডেড d1, যেটাকে বজ্রগুণন করলে আমি পাচ্ছি t2 d2 ইজিক্যাল টু t1 d1, যেটা আমাদের একদম এখানের একটা সমীকরণে ছিল। যখন আমি অনুসিদ্ধান্তটা বের করেছি তখনই এই সমীকরণটা আমরা কিন্তু লিখে এসেছি। তাহলে যখন তোমরা দেখবে কোনো একটা অঙ্কে স্থির চাপে কোনো গ্যাসের দুইটা ঘনত্ব দেওয়া আছে, তাপমাত্রা একটার কথা বলা আছে আরেকটার কথা বলা নেই, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আবার ঘনত্ব দুইটার কথাই, তাপমাত্রা দুইটার কথা বলা আছে, একটা গ্যাসের ঘনত্ব দেওয়া আছে আরেকটা গ্যাসের ঘনত্ব দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করে অঙ্ক করতে পারি। তাহলে চার্লসের সূত্রে অনুসিদ্ধান্তটা থেকে আমরা কিছু গাণিতিক সমস্যা বাসায় প্র্যাকটিস করব। হাজারিনাগের বই এবং অক্ষরপত্রের বই, যার কাছে যে বইটাই আছে সেই বইয়ের উদাহরণে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা উদাহরণের অঙ্ক সবাই করবে, কারণ টিউটোরিয়াল পরীক্ষায় আমাদের অঙ্ক থাকবে, সেই অঙ্কগুলো যাতে তোমাদের করতে কোনো সমস্যা না হয়। এবং সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারটা খুব দ্রুত করতে হবে, ঠিক আছে? অনেক সময় ক্যালকুলেটারে দেখা যায় অনেক বড় ধরনের ডিজিট আসে, সেগুলো নিয়ে তোমরা দশমিকের
আগে পিছে কেমন হবে এই মানগুলো নিয়ে মাঝে মাঝে কনফিউশনে থাকো। পরীক্ষার সময় এই কনফিউশনটা সৃষ্টি হয়। এই কনফিউশনটা সৃষ্টি হবে না যদি তুমি আগে থেকে ভালোভাবে একটু অনুশীলন করো। এবার আসো গ্যালুসাকের চাপের সূত্রটা যদি আমরা একটু আলোচনা করি। আমরা চার্লসের সূত্রটা পড়েছি, অনেক বইয়ে শুধুমাত্র চার্লসের সূত্রে সীমাবদ্ধ রেখেছে এবং কিছু কিছু বইয়ে গ্যালুসাকের চাপীয় সূত্রটাকে আলাদা করেছে। কিছু কিছু বইয়ে এটা বলেছে যে গ্যালুসাক এবং চার্লস যে গবেষণাটা করেছে সেই গবেষণাটা মোটামুটি একই সময়ে হওয়ার কারণে, কিন্তু প্রকাশ করেছিলেন চার্লস আগে, এ কারণে তাকে সম্মান দেখানোর জন্য এই সূত্রটাকে চার্লসের নাম দেওয়া হয়েছে। দুইজনের গবেষণাটা মোটামুটি একই ছিল। দেখো গ্যালুসাকের চাপীয় সূত্রে বলা হচ্ছে স্থির আয়তনের নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসের উপর স্থির আয়তনের নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসের প্রযুক্ত চাপ গ্যাসের কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। আর চার্লসের সূত্র বলা হয়েছে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসের উপর বা যে কোনো গ্যাসের আয়তন তার কেলভিন তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাত টি আমরা পেয়েছিলাম চার্লসের সূত্রে। গ্যালুসাকের সূত্রে পেয়েছি পি সমানুপাত টি। যখন চার্লসের সূত্রে ভি সমানুপাত টি ছিল সেখানে আমাদের পি স্থির ছিল, আর যখন গ্যালুসাকের সূত্রে আমরা পি সমানুপাত টি পাচ্ছি তখন আমাদের আয়তনটাকে স্থির রাখা হয়েছে। সোজা হিসাব, অর্থাৎ তাপমাত্রার সাথে আয়তন এবং চাপের যে সম্পর্কটা সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, সেটা গ্যালুসাক এবং চার্লস গবেষণার মাধ্যমে আমাদেরকে বলেছে। এবং তাদের এই দুইটা সূত্রকে কোনো কোনো বইয়ে আলাদা করা হয়েছে, আবার কোনো কোনো বইয়ে একই সাথে বলা আছে, অর্থাৎ তাপমাত্রার সাথে চাপ এবং আয়তনের যে সম্পর্কটা এবং দুইটা ক্ষেত্রেই সম্পর্কটা সমানুপাতিক ছিল। কখনো আমরা গবেষণার স্বার্থে আয়তনকে নেওয়া হয়েছে, কখনো গবেষণার স্বার্থে চাপকে নেওয়া হয়েছে। তাহলে গ্যালুসাকের সূত্রটাকে যদি আমরা গাণিতিক আকারে লিখতে চাই তাহলে দেখো আমরা লিখতে পারি পি সমানুপাত টি, যেহেতু বলা হয়েছে যে প্রযুক্ত চাপ ক্যালভিন তাপমাত্রার সমানুপাতিক। তাহলে পি ইজিক্যাল টু আমরা কী লিখতে পারি, সমানুপাতিক চিহ্নটাকে তুলে ফেলবো, তাহলে আমাকে একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে। তাহলে পি ইজিক্যাল টু কে টি। এখন যদি আমি একটা গ্যাসের ক্ষেত্রে চিন্তা করি তাহলে P1/T1, আমি টিটাকে এই সাইডে নিয়ে আসবো, তাহলে এখানে ডিভাইডেড পি এর নিচে চলে আসবে এটা, এবং কে শুধুমাত্র এখানে একা থাকবে। এবং এখানে একা থাকার কারণে কিন্তু ধ্রুব সংখ্যাটাকে আমি একদিকে রাখবো, আর বাকি যে চলক সংখ্যাগুলো যেগুলো পরিবর্তনশীল সেই সংখ্যাগুলোকে আমি সমান চিহ্নের একদিকে রাখবো। P1/T1। আবার দ্বিতীয় কোনো একটা গ্যাস নিয়ে যদি আমি পরীক্ষা করি তাহলে দেখা যায় P2/T2 পাচ্ছি। এবং আমার অঙ্কে দেখা যায় গাণিতিক সমস্যাগুলোতে এই ধরনের দুইটা গ্যাস সম্পর্কে সবসময় কথা বলা থাকে। দেখা যাবে তোমাকে T1 T2-র মান দেওয়া আছে, P2-র মানও দেওয়া আছে, P1-এর মান সম্পর্কে মান বের করতে বলা হয়েছে। বা এই চারটা জিনিসের মধ্যে যে কোনো তিনটা জিনিসের মান দেওয়া থাকতে একটা জিনিসের মান বের করতে হবে। তাহলে কখনো যদি এই ধরনের সূত্র আসে, এই ধরনের সূত্র অঙ্ক আসে যে চাপ এবং তাপমাত্রা রিলেটেড অঙ্ক, তাহলে তোমরা বুঝিয়ে যাচ্ছ এটা গ্যালুসাকের চাপীয় সূত্রের অঙ্ক। যদি মন্তব্যে কখনো লিখতে হয় যে প্রশ্নটা করার পর যে এটা কোন সূত্র অনুসরণ করছে, বা উদ্দীপকে বলা হলো যে উদ্দীপকের যে সমস্যাটা দেওয়া সেটা কোন সূত্র অনুভব হচ্ছে সেটা, তাহলে সেটার জন্য কিন্তু তোমাদের নাম্বার থাকবে। কোন সূত্র মেনে চলছে সেটা তোমাকে লিখতে হবে। যখন P1 এবং T1-এর এই সূত্রটা তুমি ব্যবহার করবে তখন মাথায় রাখবে এটা গ্যালুসাকের সূত্র। আর ভি সমানুপাত টি দিয়ে যদি অঙ্কটা করো বা সেই ধরনের অঙ্ক থাকে সেটা হচ্ছে চার্লসের সূত্র। কোনো বইয়ে চার্লসের সূত্র এবং গ্যালুসাকের সূত্র একসাথে, কোনো কোনো বইয়ে সেটা আলাদাভাবে দেওয়া আছে। তাহলে আমরা দুটাই পড়ে নিলাম যাতে কখনো অঙ্ক আসলে, গাণিতিক সমস্যা আসলে যাতে আমাদের এই সমস্যাগুলো নতুন করে আর ফেস করতে না হয়। আমাদের পরবর্তী যে আলোচনাটা সেটা হলো অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র পড়ার আগে আমাদের যেই জিনিসটা জানতে হবে সেটা হলো মোল কাকে বলে এবং মোলার আয়তন। তাহলে মোল সম্পর্কে যদি আমরা বলি, মোল কি? মোল হলো কোনো মৌলিক বা যৌগিক পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভরকে বলা হয় মোল। অর্থাৎ কোনো মৌলিক অথবা যৌগিক পদার্থের আমরা যদি পারমাণবিক সংখ্যা দিয়ে যে আণবিক ভরটা বের করব, সেই আণবিক ভরটা বের করার পর সেই আণবিক ভরকে যখন গ্রামে প্রকাশ করা হবে সেটাই হলো আমাদের মোল। যেমন অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। কিভাবে? কারণ অক্সিজেনের একটা অণুতে দুইটা পরমাণু থাকে। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 16, তাহলে 2-এর জন্য 16 × 2, তাহলে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32। তাহলে অক্সিজেন 1 মোল অক্সিজেন সমান হচ্ছে 32 গ্রাম অক্সিজেন।
ঠিক তেমনিভাবে হাইড্রোজেনেরও বের করতে পারি, কার্বন ডাইঅক্সাইডেরও আমরা বের করতে পারি। অর্থাৎ যে কোনো মৌলিক অথবা যৌগিক পদার্থের গ্রামে প্রকাশিত আণবিক ভরকেই বলা হয় মোল। আর আধুনিক সংজ্ঞায় যদি আমরা বলি তাহলে মোলের আধুনিক একটা সংজ্ঞা আছে, সেটা হলো কার্বন 12 আইসোটোপের 12 গ্রাম ভরের কার্বনে যতগুলো পরমাণু থাকে তার সমান সংখ্যক পরমাণু বা মৌলিক কণা কোনো পদার্থের যত গ্রামে থাকে তাকে ওই পদার্থের 1 মোল বলা হয়। তাহলে মোলার আয়তন কাকে বলবো? কোনো একটা গ্যাসের 1 মোল যতটুকু আয়তন দখল করবে সেটাই হলো ওই গ্যাসের মোলার আয়তন। অর্থাৎ কোনো গ্যাসের 1 মোল কর্তৃক দখলকৃত আয়তনকেই বলা হবে ওই গ্যাসের মোলার আয়তন। তাহলে মোল সম্পর্কে আমরা জানলাম, মোলার আয়তন সম্পর্কে জানলাম। আর অ্যাভোগাড্রোর সংখ্যার একটা মান আমরা 9-10-এ পড়ে এসেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। অ্যাভোগাড্রোর সংখ্যার সেই মানটা হচ্ছে 6.023 × 10⁻23। অ্যাভোগাড্রোর সংখ্যাকে প্রকাশ করা হয় বড় হাতের এ এবং নিচে বড় হাতের এন, এবং এখানে সাবস্ক্রিপ্ট হিসেবে ছোট হাতের এটাকে লেখা হয় নাম্বার অফ অ্যাভোগাড্রো বোঝানোর জন্য। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত? 6.023 × 10⁻23। এবং কোনো পদার্থের 1 মোলে সাধারণত এই সংখ্যার সমপরিমাণ অণু, পরমাণু, আয়ন থাকে। তাহলে 32 গ্রাম 32 গ্রাম অক্সিজেন সমান আমরা কি বললাম? 32 গ্রাম অক্সিজেন সমান আমরা বললাম 1 মোল অক্সিজেন। তাহলে 1 মোল অক্সিজেন সমান আমরা বলতে পারি 6.023 × 10⁻23 অণু, অক্সিজেনের অণু। অথবা যদি পরমাণুতে বলি তাহলে পরমাণু, যদি আয়ন দিয়ে বলি তাহলে আয়ন। অর্থাৎ কোনো পদার্থের 1 মোলে সব সময় এতটি সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকবে। এখন আমি যেটা দিয়ে হিসাব করব সেটা দিয়ে আমাকে বলতে হবে। এখন যদি আমরা অ্যাভোগাড্রোর সূত্রের দিকে আসি, অ্যাভোগাড্রোর সূত্রটা ইটালীয় পদার্থবিদ অ্যামেডিও অ্যাভোগাড্রো 1811 সালে ইতালীয় পদার্থবিদ অ্যামেডিও অ্যাভোগাড্রো স্থির তাপমাত্রায় ও চাপে গ্যাসের আয়তন এবং অণু সম্পর্কীয় একটা সূত্র প্রকাশ করেন, এবং তার নাম অনুসারেই এই সূত্রটার নাম দেওয়া হয় অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রে বলা হয় স্থির তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের, যে কোনো আদর্শ গ্যাসের সম আয়তনে, স্থির তাপমাত্রা ও চাপে যে কোনো আদর্শ গ্যাসের সম আয়তনে সমান সংখ্যক কণা বা মোল থাকে। অর্থাৎ তাপমাত্রা এবং চাপ যদি স্থির রাখা হয় তাহলে কোনো গ্যাসের আয়তনে তার মোল সংখ্যা বা কণার সংখ্যা আয়তনের সাথে সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি V সমানুপাত N। যদি আমরা মোল বা কণাকে ছোট হাতের n ধরে নিই এবং আয়তনটাকে ধরে নিই V, তাহলে V সমানুপাত N। সমানুপাতিক চিহ্নটাকে উঠিয়ে আমরা ধ্রুবক নিয়ে আসলাম, V সমান Kn। আর nটাকে যদি আমরা এখানে নিয়ে আসি V/n, মানে হচ্ছে চলক সংখ্যাগুলোকে আমরা একদিকে নিয়ে আসলাম, আর ধ্রুব সংখ্যাগুলোকে যদি একদিকে রাখি তাহলে আমরা অ্যাভোগাড্রোর সূত্রের এই গাণিতিক প্রকাশটা পাচ্ছি। সূত্রটা হচ্ছে V সমানুপাত N। পরবর্তীতে আমরা এভাবে সূত্রটাকে পেলাম। কোনো পদার্থে যেই পরিমাণে অ্যাভোগাড্রোর সংখ্যক 6.023 × 10⁻23 উপাদান কণিকা থাকে সেই পরিমাণকেই ওই পদার্থের কি বলা হয়? মোল। মোল শব্দটা সব ধরনের কণার ক্ষেত্রেই প্রযোজ্য। তাই মোল শব্দটা পদার্থের উপাদান কণা, সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, প্রত্যেকটার ক্ষেত্রে সমানভাবে পরিচিত হবে। আবার দেখো 1 মোল অণু, পরমাণু বা আয়ন বলতে সাধারণত 6.023 × 10⁻23 সংখ্যক অণু, পরমাণু বা আয়নের ভরকে গ্রামে প্রকাশ করা হলে সেটাকেই বোঝাবে। অর্থাৎ প্রশ্নে যদি কখনো বলা হয় যে 32 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি পরমাণু থাকবে, তাহলে তোমার উত্তরও হবে 32 গ্রাম মানেই হচ্ছে 1 মোল অক্সিজেন। 1 মোল অক্সিজেনের স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী এটা থাকার কথা। তাহলে প্রশ্নে করা হয়েছে কতটি পরমাণু থাকবে, তোমার উত্তর হবে 6.023 × 10⁻23টি পরমাণু থাকবে। যদি প্রশ্নে বলা হয় কতটি অণু থাকবে, তোমার উত্তর হবে ততটি অণু। অর্থাৎ বলা হয়েছে সব ধরনের কণার ক্ষেত্রেই এই সংখ্যাটা সমান। সেটা অণু হতে পারে, পরমাণু হতে পারে, আবার আয়নও হতে পারে। এখন যেভাবে আমাকে প্রশ্ন করা হবে আমাকে উত্তরটাও ঠিক সেভাবে সাজাতে হবে। তাহলে অ্যাভোগাড্রোর সূত্র পড়তে গিয়ে আমরা মোল জানলাম এবং মোলার আয়তন নিয়ে জানলাম।
তাহলে আজকের ক্লাসে আমাদের মূল যে আলোচনাটা ছিল সেটা ছিল চার্লসের সূত্র, চার্লসের সূত্রের অনুসিদ্ধান্তের প্রতিপাদন, এবং এই সূত্রটা সম্পর্কে আমরা জানলাম। গ্যালুসাকের যে চাপীয় সূত্রটা আছে, যেটা বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে আছে, কোনো বইয়ে দেওয়া আছে, কোনো বইয়ে দেওয়া নেই। এই কারণে আমরা কনফিউশন দূর করার জন্য গ্যালুসাকের চাপীয় সূত্রটাও আজকে দেখে নিলাম। এরপর আমরা অ্যাভোগাড্রোর সূত্রটা পড়লাম। অ্যাভোগাড্রোর সূত্র পড়ার স্বার্থে আমরা মোল সংখ্যা কী, মোলার আয়তন কী, সেটা সম্পর্কে জানলাম। তাহলে আজকের ক্লাসটা এখানেই সীমাবদ্ধ থাকুক। এখন আমি তোমাদেরকে এই ক্লাসের কমেন্টে চার্লসের সূত্রের যে অনুসিদ্ধান্তটা পড়েছি এবং সেই সাথে চার্লসের এবং গ্যালুসাকের যে সূত্রটা আমরা পড়েছি এই সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার ছবি আমি তোমাদেরকে দিয়ে দিব, যেটা আমাদের অক্ষরপত্র বই এবং হাজারিনাগের বই, দুটো বই তোমরা পাবে। যাদের কাছে যেই বইটা আছে সেটা তো অবশ্যই প্র্যাকটিস করবে, আর যেটা নেই, যদি জোগাড় করা সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর কমেন্ট থেকে ডাউনলোড করে নিয়ে অঙ্কগুলো খাতায় নোট করে ফেলবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।